পিআর নিয়ে মতবিরোধের রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষাই চ্যালেঞ্জ। রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য বিনিয়োগ বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এক বছরে বন্ধ বিজিএমই এর ১৫৪ কারখানা, বেকার ১.৫ লাখ শ্রমিক। অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার শঙ্কা। রাজনৈতিক সরকার ছাড়া বাড়বে না কর্মসংস্থানের সুযোগ, বলছেন উদ্যোক্তারা। সকালের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেয়া হবে। গুলশানে সাংবাদিকদের কথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা নেই এই বিএনপি নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর এর দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও। একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তি সহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসাবো খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনে যে নাটক হয়েছে, তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়,
এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ততা, তুলির ছোঁয়ায় নান্দনিক করে তুলছেন অবকাঠামো। নির্বিঘ্ন করতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলেছে ভারত চীন সম্পর্কে নতুন সমীকরণ। প্রশ্ন উঠছে, দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতা বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ সালাউদ্দিনের ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্ট। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে এখন নতুন রসায়ন। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসের ছায়ায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে ঘোষণা করেন। বাণিজ্য, যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন তারা। বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা ঢাকার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। ভারত চীনের এই নতুন মেরুকরণ বাংলাদেশের জন্য একই সঙ্গে ঝুঁকি ও সুযোগ দুই দিকই তৈরি করছে। কূটনৈতিক বিশ্লেষক ডক্টর হুমায়ুন কবির বলেন, এক্ষেত্রে বাংলাদেশকে কৌশল অবলম্বন করে বেশ সতর্কভাবে এগোতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলে ভারতের সঙ্গে স্থিতিশীলতা বজায় রেখে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করা সম্ভব বলে মনে করেন তিনি। এই ত্রিমুখী সম্পর্ক, এটা টক মিষ্টি ঝাল এর মধ্য দিয়ে যাবে। যখন যার সাথে যে বিষয়ে সম্পর্ক রাখা দরকার, ঠিক সেই বিষয়গুলোতে আমরা তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। সতর্কতার সাথে আমরা তাদের সম্পর্কটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা আমাদের স্বার্থে, সে কাজটা আমাদের করে যেতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি দেশই নিজস্ব এক একটি মেরু তৈরি করতে চাইছে। এই পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার পরামর্শ তার। পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি। পৃথিবী যে একটা মাল্টিপোলার দিকে যাচ্ছে, এটা থামানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ কিভাবে এই মাল্টিপোলারকে তার স্বার্থে নিয়ে আসবে, এটা আমাদের উপরই কিন্তু একেবারেই কাজটা আমাদের করতে হবে। পেশাদারিত্ব যদি সে বাড়াতে পারে, তাহলে ওই যে মাল্টিপোলার যেটা, সেখান থেকে সে বড় আকারেই কিন্তু আমি মনে করি লাভবান হবে। তবে ভারত চীনের এই বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছে কাজের সন্ধানে, তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বিজিএমইএ। গেল 1 বছর 1 মাসে বন্ধ হয়েছে শুধু এই একটি সংগঠনের সদস্যভুক্ত 154টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। কাজ হারিয়েছেন 1 থেকে 1.5 লাখ শ্রমিক। কর্মক্ষম এসব মানুষের কাজের সুযোগ তৈরিতে সরকারকে এগিয়ে আসার তাগিদ শ্রমিক নেতাদের। তবে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। এদিকে আয়ের পথ বন্ধ হলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়? ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, এখন তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে।
পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্যদশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রির কাজ যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে আজকে কাজ হয় না, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে যায়, কিন্তু গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই, আমার চাকরি হচ্ছে না। আমাদের তো বাঁচতে তো হবে, কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। স্থানীয়রা বলছেন কারখানা বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বাসা ভাড়া সহ স্থানীয় ব্যবসা বাণিজ্যে। একটা ফ্যাক্টরি বন্ধ হলে এই মালিকের ক্ষতি সরকারের করতে হয়, জনগণের ক্ষতি। ব্যবসা বাণিজ্য, বাসা ভাড়া সবারই আমগো সমস্যা। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমই এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। এমন বাস্তবতায় কোনো শিল্প প্রতিষ্ঠান যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, কর্মের সুযোগ যেন আর সংকুচিত না হয়, তা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা সোশ্যাল ডায়ালগে আসা উচিত। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। যদি একটা ভালো ইলেকশন হয়, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ গার্মেন্টস একটা আবার ভালো অবস্থা যেতে পারবে। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। যখন একটা কারখানা বন্ধ হয়ে যায় তখন শ্রমিকরা যে অন্য জায়গায় যে যাবেন সেইটা সংকুচিত হয়ে আসছে, এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। অনেক সময় এসব কারণে অপরাধের মাত্রাও বেরিয়ে যায়। এখন কাজটা হবে সেটা হলো যে কিভাবে আমরা বিনিয়োগে একটা ত্বরণ সৃষ্টি করতে পারি। যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 3 জেলার 25টি উপজেলা উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই উপজেলাগুলোতে খাবার পানির পাশাপাশি দেখা দিয়েছে সেচের পানির সংকট। উত্তরণে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে উপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের 70ঊর্ধ্ব ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাওলিনা মার্ডি 1 ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রান্নবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের 5টি গ্রামের মানুষের জন্য দিনে 2 ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে 50 টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। গত বছরের গ্রীষ্মে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমেছে 114 ফুট পর্যন্ত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর গড়ে 4 ফুট নিচে নেমে গেছে। ফলে 3 জেলার 25টি উপজেলাকে উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। বরেন্দ্রের প্রায় 600 গভীর নলকূপ ও মিনি ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে সেচ সংকটও। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি পাওয়া যায় না, 4 দিন থেকে এখন পানি পাই না। এখন যদি পানি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। ফসলে ঠিক মতো পানি আগাচ্ছে না,
যেখানে লাগতো 1 ঘন্টা পানি সেখানে আছে 6 ঘন্টা পানি। এই যে পিছনের যে ডিপগুলো দেখছেন এই ডিপগুলো প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে গেছে। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ৭১% এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন। তাই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী, খাল ও পুকুর খনন করে ভূপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। সাধারণত বৃষ্টি হওয়ার পরে যে যখন খাল, বিল, বড় জায়গাগুলো ভরে থাকে ওই জায়গার পানিগুলো নিচে যখন লিচিং হয়ে নিচে চলে যায় গ্রাউন্ড ওয়াটারে, তখন এটাকে ফিড করে, গ্রাউন্ড ওয়াটারটা ডেভেলপড হয় এবং এটা প্রায় 4 মাস লাগে ওটা আগে ফিরে আসতে। আমরা বরেন্দ্র বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিছি যাতে যেন এই পানি কম ব্যবহার হয়। চলতি মৌসুমে এই অঞ্চলে গড় বৃষ্টিপাত হয়েছে ৩,২০০ মিলিমিটার। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তা কাজে লাগানোর পাশাপাশি অধিক সেচ নির্ভর ফসলের পরিবর্তে কম সেচের ফসল আবাদের পরামর্শ এই গবেষকের। যতটুকু বৃষ্টি হয়, কম বৃষ্টি হয় বাংলাদেশে সবচেয়ে, তবে যতটুকু হয় ততটুকু যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা যেটা করা শুরু করেছি আমরা, পুকুরগুলোকে পুনর্খনন করা, খাড়িগুলো যেগুলো আছে বরেন্দ্র অঞ্চলে সেগুলোকে পুনর্খনন করে চেক ড্যাম দিয়ে পানিটাকে ধরে রাখা, যাতে করে বর্ষাকালে অ্যাটলিস্ট কম পরিমাণে হলেও সেই পানি দিয়ে সেচ কাজ চলে। গবেষণার তথ্য মতে ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ২৬ ফুট নিচে। খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ২০১০ সালে পানির গড় নিম্নস্তর ছিল ৫০ ফুট। ২০২১ সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্নস্তর আরও নিচে নেমে দাঁড়ায় ১০০ ফুটে, যা ২০২৫ সালে ঠেকেছে ১১৮ ফুট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। যুগের পর যুগ কাদা পানি আর ভাঙা রাস্তায় চরম ভোগান্তিতে নওগাঁর হাজারো বাসিন্দা। জেলার ১১ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটে যাচ্ছে কয়েক দশক। তবে এলজিইডি বলছে জেলায় প্রায় ৬৫০ কিলোমিটার সড়ক সংস্কার জরুরি হলেও বরাদ্দের অভাবে কাজ আটকে আছে। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। কোথাও হাঁটু সমান কাদা, আবার কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত। জলাবদ্ধতার কারণে ভ্যান গন্তব্যে পৌঁছাতে ৪-৫ জনকে ঠেলে নিয়ে যাওয়ার এই লড়াই নিত্যদিনের। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ হয়ে আত্রাইয়ের সঙ্গে সংযোগকারী সড়কের বেহাল দশা। প্রতিদিন হাজারো মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করলেও ভোগান্তির শেষ নেই গত ১ দশক ধরে। একই চিত্র রানীনগরের মিরাট হয়ে বাগমারা সড়কের। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। একটু বর্ষা হলেই রাস্তাতে অনেক কাদা, হাঁটেও যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, বৃষ্টির কাদো আসা যায় না, দেখো যাতা কাদা লয়। একটা মানুষ যদি অসুস্থ হয় আমরা নিয়ে যদি দ্রুতভাবে মেডিকেল যাবো সেটাও যেতে পারি না। আমার ৪০ বছর বয়সে আছে, বিয়ে শাদী হচ্ছে না, খালি রাস্তার কারণে সরকার গলার দড়ি দিয়ে মরে যাওয়ার দরকার। জেলার গ্রামীণ সড়কগুলোর মধ্যে প্রায় ৬৫০ কিলোমিটার সংস্কার জরুরি। বিশেষ করে মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, সাপাহার, আত্রাই ও রানীনগর উপজেলার সড়কগুলোই সবচেয়ে বেশি জরাজীর্ণ। এলজিডি ও সড়ক বিভাগ বলছে সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় ২,০০০ কোটি টাকা। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দের অভাবে আটকে আছে কাজ। প্রতি বছরই একে কার্পেটিং বা আমাদের বিসি রোডে আমরা রূপান্তরিত করতেছি। এটা একটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সব এলাকায় এটা করা হবে। প্ল্যানিং কমিশন আমাদের রাস্তা হস্তান্তর করে, সেক্ষেত্রে আমরা জেলা মহাসড়ক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করে এটাকে যথাযথ প্রস্তুতকরণের প্রস্তাব প্রেরণ করব। জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৬,৫৮৩ কিলোমিটার ও সড়ক বিভাগের আওতায় রয়েছে ৬৪৫ কিলোমিটার সড়ক। এর মধ্যে প্রায় ৩,২৭৮ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরাই রয়েছেন ভবন ধসের আতঙ্কে। দীর্ঘদিনের পুরানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। মাঝে মধ্যেই খসে পড়ে ছাদের পলেস্তারা। ঝুঁকিপূর্ণ এমন ভবনে বসেই দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসছেন দমকল কর্মীরা। তবে ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে জানিয়েছে গণপূর্ত বিভাগ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো দুর্ঘটনা সবার আগে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিস কর্মীরা। এমনকি বহুতল ভবনের বড় কোনো সমস্যা বা ঝুঁকি দেখা দিলে তারাই সেটির প্রতিবেদন তৈরি করেন, কিন্তু নিজেরাই এখন ভবন ধসের আতঙ্কে।
1961 সালে নির্মাণ হয় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। দুতলা বিশিষ্ট ভবনের নিচতলায় পানিবাহী গাড়ি রাখার গ্যারেজ ও অফিস আর ওপরতলায় আবাসিক ব্যবস্থা। তবে দীর্ঘদিনের পুরাতন স্থাপনা হয় বর্তমানে ভবনটির অবস্থা নাজুক। বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল, ছাদের প্লাস্টার ভেঙে বের হয়ে গেছে রড। সামান্য বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ে কর্মকর্তাদের থাকার কক্ষে। একটু বৃষ্টি আসলে ছাদ থেকে পানি পড়ে এবং বিভিন্ন জায়গায় ফাটল ধরে গেছে। আমাদের ভয় হয় কখন যেন আমাদের মাথার উপর বিল্ডিং ভেঙে পড়ে। বড় ধরনের কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে ভবনটা ভেঙে পড়বে। বিল্ডিংটা অতি তাড়াতাড়ি সংস্কার করলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা চাই অবশ্যই এই পুরনো ফায়ার স্টেশনটা নতুন করা হোক। তবে ভবনটি সরজমিন পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের জন্য প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রপার ডিজাইন করে যদি রেট্রোফিটিং করা হয় এবং একটু বড়সড় মেরামত করা হয় তাহলে ভবনটি আরও বেশ কয়েক বছর এটা হয়তো সার্ভিসে রাখা যাবে। সেই হিসাবে যদি এটা পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো নতুন করে এই ক্যাটাগরির ফায়ার স্টেশন হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা যাবে। জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে কর্মরত 40 জন কর্মকর্তা কর্মচারী। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়া দহ, নিমতলী, চাঁপাইনবাবগঞ্জের পোড়াডাঙ্গা সহ পদ্মা নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এতে দিশেহারা ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, ভাঙতে ভাঙতে পুরো গ্রাম বিলীন হওয়ার পথে, অথচ দেখার জন্য কেউ নেই। হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলতাফ হোসেন। রাজশাহীর গোদাগাড়ীর চর আশারিয়াদহ মাত্র 20 দিনের ব্যবধানে পদ্মার স্রোতে গ্রাস করেছে প্রায় 1.5 কিলোমিটার ফসলি জমি আর বসতবাড়ি। নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত 15টি পরিবার। শুধু চর আশারিয়াদহ নয়, ভাঙন থেমে নেই গোদাগাড়ীর নিমতলী, চাঁপাইনবাবগঞ্জের পোড়াডাঙ্গা সহ একাধিক নদী তীরবর্তী গ্রামে। প্রতিদিন ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে শতাধিক পরিবার। এরই মধ্যে নিঃস্ব হয়েছে অনেকে। ভাঙতে ভাঙতে আমাদের যা ভিটামাটি ছিল, জমি জায়গা সবকিছু নামে বিলীন হয়ে গেছে। আমরা পেটে অন্ন নাই, পেটে কিছু নাই, আমরা কি খাই, কি পড়ি, কোনো ব্যবস্থা নাই। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং কয়েকটি জুমা মসজিদ সহ বেশ কিছু গ্রাম অত্র এলাকা থেকে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। চোখের সামনে ভেসে যাচ্ছে ধানের জমি। কিছুটা বাঁচানোর আশায় পুরোপুরি পাকার আগেই তড়িঘড়ি করে কেটে ফেলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। 2 কিলো জায়গা নেমে গেছে, ধান কিন্তু সম্পূর্ণ ছিল লাগা। এই যে এটার দিকে দেখেন, এটা আমরা কি কাজে লাগাবো? এখানে কয়টা পাকা ধান আছে, এটা এখনো দুধে আছে, কাজে লাগাতে পারবো আমরা? ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে আমরা কোনো সহযোগিতা আসেনি। দীর্ঘদিন পানি স্থায়ী থাকার পর হঠাৎ স্রোত বাড়ায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থায়ীভাবে নদী ভাঙন রোধে বাজেট ঘাটতি বড় বাধা বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। বর্ষা পরবর্তীতে শুকনো মৌসুমে যাতে আমরা আশারিদহ কিংবা নিমতলীতে কাজ করতে পারি, ইতিমধ্যে আমাদের মিনিস্ট্রি থেকে স্পেশাল নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমরা বাজেট চাহিদাও পাঠিয়ে দিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশের আরও অনেক গ্রাম চিরতরে হারিয়ে যেতে পারে পদ্মার গর্ভে। আলতাফ হোসেন, সময় সংবাদ, রাজশাহী। বর্ষায় রাজশাহী অঞ্চলের পদ্মা তীরবর্তী এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। 2.5 মাসে সাপে কাটা 400 মানুষ চিকিৎসা নিয়েছেন। চলতি বছরে মারা গেছেন অন্তত 30 জন। এমন পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হচ্ছে 20 শয্যার বিশেষায়িত ওয়ার্ড। ওঝার কাছে নেওয়া অসতর্কতা ও দ্রুত চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে বলছেন চিকিৎসকরা। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ঘুমন্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌস হাসানকে গত রোববার রাতে দংশন করে কালাস বা কালকেউটে সাপ। দ্রুত ওঝার নিকট নিলে শরীরে বিষ নেই ঘোষণা দিয়ে বাঁধন খুলে দেয়। এতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রাখা হয় আইসিইউতে। গ্রামে তো অনেক মোড়ল মাতাবর থাকে, কে বলছে বিষ নাই, কে বলছে আছে।
বান্ধনগুলো খুলে দিয়েছিলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার একদিনেই সাপের কামড়ে ভর্তি হন 8 জন। জুলাই থেকে এ পর্যন্ত অন্তত 400 সহ চলতি বছরে 1000 মানুষ সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্ষা মৌসুমে 4 জন আর চলতি বছরে মারা গেছে অন্তত 30 জন। রাসেল ভাইপারের ছোবলে মৃত্যু 8 জনের। অক্সিজেন নিতে পারছিল না, আর চোখ খুলতে পারছিল না, মাথা ঝিমঝিম, বুক চেপে ধরে নিয়েছিল। ভুক্তভোগীরা বলছেন এবারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাপের উপদ্রব। প্রমত্তা পদ্মা, চরাঞ্চল, নদী খালবিল ভরে ওঠায় আশ্রয়ের সন্ধানে সাপ উঠে আসছে লোকালয়ে। বিষধর সাপের দংশনে হচ্ছে আহত, ঘটছে মৃত্যু। যখন পানি বের হয়ে যায় তো তার মানে কি পরের চরগুলো হচ্ছে ডুবে যায়, তখন তাদের জায়গার যাওয়ার থাকে না, থাকার জায়গা থাকে না, তখন তারা কি করে একটু উপরের দিকে ব্যাক করে। বিশেষজ্ঞরা বলছেন এবার ভরা বর্ষায় কালাস এবং গোখরা সাপে দংশনের ঘটনা বেশি। এখন যেটা হচ্ছে যে কমন ক্রেট এবং স্প্যাকটিক্যাল কোবরা, এই দুইটার বাইট আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সাপে কাটা রোগীদের জন্য 20 শয্যার বিশেষ ওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুদ বৃদ্ধি, চিকিৎসকদের প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন তারা। আমরা খুব সম্প্রতি একটি বিশেষায়িত স্নেক বাইট ওয়ার্ড চালু করব। প্রতিটা ডাক্তারের সব ট্রেনিং থাকা বাধ্যতামূলক, যাতে করে তাদের কাছে তো ফার্স্টে আসে রোগী, তারা যেন এই রোগীটা এফেক্টিভলি ম্যানেজ করতে পারে। চিকিৎসকরা বলছেন সাপে কাটার পর অনেকেই ওঝার কাছে যাচ্ছেন। রোগীরা বিলম্বে হাসপাতালে আসায় অনেককে বাঁচানো সম্ভব হচ্ছে না। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার ধুনটে ধর্ষণ মামলায় অভিযুক্ত কলেজ শিক্ষক মুরাদুজ্জামান সাময়িক বরখাস্ত হয়েও পাচ্ছেন নিয়মিত বেতন। 3 বছর কলেজে না এসেও সরকারি কোষাগার থেকে অর্থ মিলছে এমপিওভুক্ত ওই শিক্ষকের। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এদিকে দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগীর পরিবারের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2022 সালের মার্চে বগুড়ার ধনুটে জালসুক্কা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেপ্তার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও সময় সংবাদের হাতে আসা তথ্য বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। সোনালী ব্যাংকের ধনুষ শাখায় তার অ্যাকাউন্টে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ঢুকছে পুরো বেতন 40,500 টাকা করে। পাশাপাশি তাকে প্রতি মাসে নিয়মিত দেখানোর অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেও। আর দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। তাকে সাসপেন্ড না করে উল্টো আসামির মামলাকে আভাস করার জন্য বারবার আমাদের চাপ দিতে থাকে। প্রিন্সিপাল সাহেব আসামির পক্ষের থেকে বা আসামির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে আসামিকে নিয়মিত শিক্ষক দেখায় এবং নিয়মিত শিক্ষক হিসেবে তার পূর্ণাঙ্গ বেতনের ব্যবস্থা করেন। আমি একটু হেল্প চাই, সবাই আমাকে হেল্প করে এই মামলাটা দিয়ে আমার সন্তানের ন্যায় বিচারের জন্য সবাই আমাকে একটু হেল্প করুক। এটা কি মুরাদ ভাইয়ের নাম্বার? জি না, এটা তো মুরাদ ভাইয়ের নাম্বার আসলে। এ নিয়ে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। উনি হাফ বেতন পায়, পরবর্তীতে ইএফটির মাধ্যমে যখন বেতন পায় সেটা আমাদের অফিসিয়াল ভাবে কোনো করণীয় ছিল না। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। তারা বিধিবদ্ধ পদক্ষেপ নিতেছে, আশা করি দ্রুত এটা হবে। আমি তদন্ত করেছি, আমরা কর্তৃপক্ষ জানাবো যে দ্রুত তারা এমপিটা কর্তন করে এবং শিক্ষক অবরোধ করে পার পাবে সেটার সুযোগ নেই। মামলা হওয়ার 2 বছর পর 2024 সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই তদন্তকারী কর্মকর্তা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যেই আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো আমেজ, সবদিকে একটা পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাচ্ছে ভারতে। এবছর সরকার 37 জন রপ্তানিকারককে 1200 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার দিবাগত রাত 1টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বিস্তারিত আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারতের সঙ্গে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয়। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও 2012 সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে 6টি প্রতিষ্ঠানের 37 টন 460 কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। 5 অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। 37টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এই ধারাবাহিকতায় 6টি প্রতিষ্ঠান 37.46 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে। এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। 1 মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল 1400 থেকে 1500 টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে 2200 থেকে 2500 টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম 2500 টাকা ভাই। 500 গ্রামেরটা 1200, 1400, 1300। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে। অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য 1200 টাকা 1000 টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 532 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুর মান 93, এটি সন্তোষজনক, আর্দ্রতা 90। সিলেট বিভাগে বায়ুর মান 50, যা ভালো, বাতাসের আর্দ্রতা 90%। খুলনা বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93। বরিশাল বিভাগে বায়ুর মান 62, যা সন্তোষজনক, আর্দ্রতা 90। রংপুর বিভাগে বায়ুর মান 82, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 98। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 68, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 93%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 50 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 93।
আফগানিস্তানকে হারালেও এখনও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার 4। টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানেও আছে যদি, কিন্তু লঙ্কানরা আফগানিস্তানকে হারালে গ্রুপ রানার্স আপ হিসেবে লিটনের দল যাবে সেরা 4-এ। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে, তবে তাদের জয়ের ব্যবধান হতে হবে বড়। কিন্তু লঙ্কানদের যদিও আফগানিস্তান ছোট ব্যবধানে হারায়, তবে কপাল পূর্বে বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। একটা আরাধ্যের জয়ের পরে বাংলাদেশ দল এখন সুপার 4-এর স্বপ্ন আবারও দেখছে। আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধানটা 44 রানের বেশি হলে অন্তত কোনো ধরনের সমীকরণ ছাড়াই দুবাইয়ে সুপার 4-এর সমীকরণ আটানো শুরু করতে পারত বাংলাদেশ ক্রিকেট দল। তবে যেহেতু সেটা হয়নি, বাংলাদেশ দলের এখন তাকিয়ে থাকতে হবে 18 তারিখ শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচের দিকে। এবং সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সরাসরি সুপার 4-এ চলে যাচ্ছে, কিংবা পরিত্যক্ত হলেও বাংলাদেশ দল সুপার 4-এর টিকিট পাবে। যদি না হারাতে পারে তাহলে সমীকরণটা কেমন হবে? বর্তমানে বাংলাদেশের নেট রান রেট এখনও নেগেটিভে। এটাই আসলে বাংলাদেশ দলের সব থেকে বড় দুশ্চিন্তার কারণ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান যে নেট রান রেটটা বাড়িয়ে নিয়েছে, সেই নেট রান রেটটা ওভারকাম করতে হলে এখন একটা পাহাড় সম সমীকরণ অপেক্ষা করছে টাইগারদের সামনে। যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে নাও হারাতে পারে তবুও বাংলাদেশ যেতে পারে সুপার 4-এ। কিভাবে? যদি আফগানরা শ্রীলঙ্কাকে 65 কিংবা তার বড় ব্যবধানে হারায়, অথবা শ্রীলঙ্কা যদি আগে ব্যাট করে এবং আফগানিস্তান সেই লক্ষ্য তাড়া করে 50 বল হাতে রেখে, তাহলেই বাংলাদেশ দল নেট রান রেটের হিসেবে চলে যাবে সুপার 4-এ। দুটো সমীকরণই বেশ কঠিন, অর্থাৎ সবথেকে সহজ পথটা হতে পারে শ্রীলঙ্কানদের একটা জয়। এবং যেহেতু এখানে বৃষ্টির পূর্বাভাস নেই, এই ম্যাচ ভেসে যাওয়ার কিংবা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। অর্থাৎ এখন বাংলাদেশ দলকে 18 তারিখের ম্যাচে সাপোর্ট করতে হবে শ্রীলঙ্কাকে। এবং শ্রীলঙ্কা যদি সেই জয়টা তুলে নিতে পারে তাহলে শ্রীলঙ্কা হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্স আপ হিসেবে বাংলাদেশ দল যাচ্ছে সুপার 4-এর মঞ্চে। তবে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে যেভাবে পারফরমেন্স করেছে তাতে সুপার 4-এ এই দলটাকে যদি না দেখা যায় তাহলে সেটা বড় আক্ষেপ হবে। একে তো এবারের এশিয়া কাপের জন্য, দ্বিতীয়ত বাংলাদেশি সমর্থকদের জন্যও, কারণ তারা এই দলটাকে যেভাবে ভালোবাসে তাতে টুর্নামেন্টের অনেকটাই আমেজ নির্ভর করবে বাংলাদেশ দলের থাকা না থাকার উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পিআর নিয়ে মতবিরোধের রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জান্নাতুল দোলনা। ধন্যবাদ রাইসা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকবেন সময়ের।